দিনের একটা মিশন শেষ করে বাসে এসে ঘুমাচ্ছে। কেননা 3 দিন ঘুমাতে পারেনি, সেজন্য শরীরটা পুরো নিস্তেজ হয়ে আছে, সেজন্য ঘুমাচ্ছে। অন্যদিকে এই মিশনের জন্য আমার 10 জন বেস্ট কমান্ডো অফিসার দরকার। স্যার, 10 জনের কথা বলতে পারি না, তবে আমি একজনকে চিনি। কে সে? ওর নাম একে। এটা ওর কোড নাম। তবে ওর আসল পরিচয় আমি জানি না। তবে এতটুকু জানি, মৃত্যুকে ও হাতের মুঠোয় নিয়ে খেলা করে। ও না চাইলে ওরে মারা অনেক মানুষের পক্ষেও সম্ভব না। ও চাইলে একাই 10 জন কমান্ডোর কাজ করে নিতে পারবে। তাহলে যত তাড়াতাড়ি পারো ওই অফিসারের সাথে যোগাযোগ করে তাকে এখানে আসতে বলো। জি স্যার, আগে ওনার সাথে যোগাযোগ করি, তারপর আমি আপনাকে জানাবো। আমার হাতে 7 দিন সময় আছে, আর আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এর ভেতরে আমাকে তুমি সবটা জানাও। ঠিক আছে স্যার। দুদিনের দিন সকালবেলায় আকাশের ঘড়িতে লাল একটা চিহ্ন আসে, যেখানে ডেঞ্জার লেখা ছিল। লেখাটি দেখেই লেট করলো না, বেরিয়ে পড়ে ও হেডকোয়ার্টারের দিকে। ওখানে এসে মেলগুলো চেক করতে থাকে। ওখানে লোকেশন আর নাম্বার ছিল, সেজন্য চলে আসে ওই লোকেশনে। ওখানে আসার পরে আমাকে ডাকা হয়েছে কেন তা জানতে পারি কি? আপনাকে আমাদের বড় স্যার ডেকেছে, আসুন আমার সাথে। ঠিক আছে, চলুন। অফিসারের সাথে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতেই আমাকে ডেকেছেন? তুমি কি একে? জি, আমি একে। একটা মিশনের জন্য তোমাকে ডাকা হয়েছে। সেটা আমি বুঝতে পেরেছি। কিসের মিশন আর কোন জায়গায় ডিটেলস আমাকে বলুন, তারপর আমি ঠিক করতেছি কিভাবে কি করা যায়। বসো তাহলে। এরপর উনি ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে আপনার কথা অনুযায়ী 2 দিন সময় লাগবে এখানে, আর আমার 15 জন কমান্ডো লাগবে। সমস্যা নেই, পেয়ে যাবে। আমি মোটামুটি ভালো ভালো দেখে কমান্ডো খোঁজ করছি। কিন্তু একটা কথা, পুরো কমান্ডো কিন্তু আমার কথাই যেন মানতে বাধ্য হয়, সেটা আপনি ঠিক করবেন। কারণ এটা আপনার এরিয়া, আমার এরিয়া অন্যটা। সেজন্য আপনার অনুমতি ছাড়া ওরা আমার কথা শুনবে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা তৈরি করতেছি। 2 দিন পরেই তোমাদের বের হতে হবে। তোমাদের যা যা লাগে আমাকে লিস্ট দিয়ে দাও, আমি সবটা রেডি করে ওখানে রাখছি। কিছু লিস্ট দিয়ে দেয়। এরপর ওখানে থাকা একটা হোটেলে থেকে যায়। 2 দিন পরে 15 জন কমান্ডোর সাথে 2টা হেলিকপ্টার সাথে অনেকগুলো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে ওরা। টানা 5 ঘন্টা পরে ওরা একটা জঙ্গলের কাছাকাছি এসে নামে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। সামনেই কিন্তু বিপদ আমাদের, সেজন্য আমাদের অনেক সাবধানে যেতে হবে। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। জি স্যার, তাই হবে। কিন্তু আমাদের কি কি করতে হবে? প্রথম অবস্থায় আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে এই লোকেশনে যাব। এখানে একটা ঘাঁটি আছে, ওটা ধ্বংস করব। জি স্যার, তাই হবে। 2 ঘন্টা হাঁটার পরে ওরা সেই ঘাটির কাছে এসে পৌঁছায়। ওই যে ঘাঁটি। তাহলে কি এটা করা শুরু করব? এখন না, কিন্তু স্যার, এখানে তো সব বোমা আর অস্ত্র শেষ হয়ে যাবে। সব কিছুর এক্সট্রা নিয়ে আসা হয়েছে। তাহলে এটা কি করব? আগে তোমরা পজিশন নাও। তবে একটা কথা, সন্ত্রাসীর বাইরে যদি কাউকে দেখতে পাও তাহলে তাকে জীবিত রাখবে। আচ্ছা, তাই করব। কিন্তু বুঝবো কি করে? যখন দেখবে আমাকে বলিও, বাকিটা আমি বলে দেব। একটু পরে ওরা ওই ঘাঁটি পুরোটা কভার দিয়ে নেয়। তারপর চারিদিক থেকে অ্যাটাক করার জন্য প্রস্তুত নেয়। ওরা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। পা কিন্তু সাবধানে ফেলবে। আর হলোগ্রাম অন করো, তাহলে কোনো ল্যান্ডমাইন আছে কিনা তোমাদের চোখে পড়বে। ঠিক আছে, করতেছি। হলোগ্রাম অন করার ফলে ওরা নিজেদের অস্তিত্ব ঠিকভাবে বুঝতে পারছে, সাথে ওই লোকগুলোর। স্যার, এখানে তো মনে হচ্ছে কারো অপারেশন হচ্ছে। তাহলে কি এখানে মানুষের অঙ্গ কেটে নেওয়া হয়? আমার তো সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর শুরু হয় অ্যাটাক করা। এতে ওই লোকগুলো অ্যাটাক করতে থাকে। এভাবেই 1 ঘন্টা হয়ে যায়। অ্যাটাক এখনও শেষ হয়নি, কেননা ওরা অনেক লোক ছিল। তার উপর কিছু মেয়ে ছেলেদের বন্দি করে রেখেছে। ওই তোরা যদি আর গুলি করিস তাহলে কিন্তু এদের মেরে ফেলবো। এখন কেউ গুলি করিও না। স্যার, ওরা তো প্রায় এখনো 10 জনের মতো জীবিত আছে।
ওই মেয়েগুলোকেও আমাদের বাঁচাতে হবে। তাহলে স্যার এখন উপায় কি? তোমরা বাকি 10 জনের ওপরে 10 জন নিশানা করো। আমি সিগন্যাল দিলেই তোমরা অ্যাটাক করে একসাথে। ওকে স্যার। আকাশ তো ওদের কথার মাধ্যমে ব্যস্ত রাখতে থাকে, এতে ওরা তেমন কোনো সুযোগও পাচ্ছে না। এর ভিতরেই আকাশের ইশারায় সবাই একসাথে গুলি করে আর মোটামুটি ওই 10 জনই মারা যায়। ওখানে থাকা ছেলে মেয়ের কাছে যায়। তোমরা ঠিক আছো তো? জি, এখন তো ঠিক আছি। আর কেউ কি আছে তোমাদের মধ্যে? ওই রুমের মধ্যে অনেকে আছে। তোমরা 5 জন যাও, ওদের বের করে আনো। অফিসার ভিতরে আসে, এসে ওখান থেকে প্রায় 15 জন লোককে উদ্ধার করে, আর উপরে ছিল 10 জনের মতো। একটা কাজ করো, হেলিকপ্টারগুলো এখানে আসতে বলো। তারপর এদের হেলিকপ্টার উঠিয়ে ক্যাম্পে নিয়ে রাখার ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। হেলিকপ্টার নিচে নামে, দুইটাই সব ছেলে মেয়েকে উঠিয়ে পাঠিয়ে দেয়, সাথে সব অস্ত্র নামিয়ে রেখে দেয়, কেননা অনেক অস্ত্র এখানে খরচ করা শেষ। কিন্তু স্যার এখন কি করব? এখানে দেখো তো কোনো এভিডেন্স পাওয়া যায় কি না। ওকে স্যার, দেখতেছি। ওরা অনেক খোঁজার পরে একটা ল্যাপটপ খুঁজে পায়, সেটা পুরো হিস্টোরি ওরা দেখতে থাকে। সবটা চেক করে একটা পেন ড্রাইভে সব কিছু নিয়ে নেয়। এবার এই পুরো জায়গাটা বোমা দিয়ে উঠিয়ে দাও। কিন্তু স্যার, এতে তো বাকি জায়গায় যা থাকে তারা খবর পেয়ে যাবে। এখান থেকে ওটা প্রায় 50 কিলোমিটার দূরে, সেজন্য এটা বোমা দিয়ে উড়িয়ে দাও। এত দূরে আমরা যাব কি করে? হেলিকপ্টার তো আবার আসবে না নতুন করে অস্ত্র নিয়ে। ততক্ষণে এখানে বোমার একটা খেলা খেলি। কিন্তু স্যার একটা কথা, কি কথা বলো? আমরা বাকি সময়টা এখানে আরাম করি যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টার না আসে। সেটা তো করা যায়, কিন্তু এখানে থাকা তো রিস্ক হয়ে যাবে। কি ধরনের রিস্ক? এই ধরো, ওদের যদি আরও লোক এখানে এসে অ্যাটাক করা শুরু করে দেয়, তখন তো সবার জীবনের ঝুঁকি হয়ে যাবে। তাহলে কি কিছু কমান্ডো জেগে থেকে পাহারা দিবে? এত কিছু করার সময় নেই হাতে। এই পুরো জায়গাটা আগে ধ্বংস করতে হবে, যেন সকালে ভোরের আলোতে ধোঁয়াগুলো দেখাই না যায়। ওকে স্যার, করতেছি। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা ওরা ধ্বংস করে দেয়, তারপর একটা জায়গায় লুকিয়ে থাকে। সকালবেলায় হেলিকপ্টারগুলো আবার আসে ওখানে। ওই হেলিকপ্টারগুলোতে ওরা উঠে বসে, তারপর বাকি জায়গাগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওই জায়গায় পৌঁছানোর 3 কিলোমিটার আগেই ওরা নেমে যায় জঙ্গলের ভিতরে। এত আগে কেন নেমে গেলাম আমরা? এর চেয়ে বেশি সামনে এলে ওরা বুঝে যাবে আমরা যে এসেছি। বুঝতে পেরেছি। এবার কি করব আমরা? বাকি জায়গাটা আমরা হেঁটেই যাব। ঠিক আছে, কিন্তু স্যার খিদে পেয়েছে, কিছু কি খেয়ে নেব আমরা? তাহলে খেয়ে নাও, বাকিটা আমরা খেতে খেতে কথা বলবো। ওরা খাবার খাওয়ার সময় সব কিছু প্ল্যান করতে থাকে, কিভাবে কি করবে না করবে। অনেকটা সময়ের পরে ওরা ওই জায়গায় এসে পৌঁছায়। স্যার এই জায়গা তো দেখি অনেক বড়। যার কারণে আমাদের একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে স্যার। এরপর শুরু হয় ওদের হামলা। সেমভাবে ওরা এবার গোল হয়ে অ্যাটাক করতে থাকে। অ্যাটাক করতে করতে মোটামুটি অনেক লোককেই ওরা মেরে ফেলে। স্যার বাইরের সবাইকে তো মেরে ফেলেছি, এবার কি করব বলেন? সাবধানে পা ফেলবে, কোথাও কোনো ল্যান্ডমাইন আছে কি না সেটা তো জানি না। এটা অবশ্য ঠিক বলেছেন। ওরা এবার পুরো বিল্ডিংয়ের কাছে চলে আসে, এসে সবগুলো রুম চেক করতে থাকে। চেক করেও কোনো কিছু পায়নি। এটা কি হলো? এখানে তো বেশি লোক থাকার কথা। মাত্র 20 জন লোক আছে। সূত্র অনুযায়ী তো আরও থাকার কথা, সাথে কিছু মেয়ে সহ। তাহলে স্যার এখন কি করব? স্ক্যানার অন করে পুরো জায়গাটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গা স্ক্যান করে ওরা মাটির নিচে আরও একটা গুপ্ত জায়গা দেখতে পেল। ওখানে প্রায় 50 জনের মতো মেয়ে ছিল, ওদের সাথে আরও 30 জনের লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। এখন তাহলে কি করব স্যার? ওদের ভেতর থেকে বের করতে হবে। সেজন্য একটা কাজ করো, এখানে কয়েকটা বোমা ফাটাও। এতে কি হবে স্যার? ওরা শব্দ শুনে বের হবে, এতেই কাজ হয়ে যাবে। ওরা বোমা ফাটাতে থাকে, এতে ভিতর থেকে লোক বের হয়ে বাহিরে খুঁজতে থাকে সবাইকে। সেই সুযোগে ওদের গুলি করে মেরে ফেলতে থাকে, এতে ওখান থেকে অনেক লোক মারা যায়, বাকিরা ভিতরেই থেকে যায়। এখন কি করবেন?
আমরা ভেতরে যাই চলো, তবে ছেলে মেয়েদের কোনো ক্ষতি যেন না হয়। ঠিক আছে স্যার। একটু পরেই ওরা ভিতরে যায়। ওখানে এসেই অ্যাটাক করা শুরু করে দেয়। একটু পরে ওরা লোকেদের মারতে থাকে, অনেককে বন্দি করে ফেলে। এদের এখান থেকে বের করে হেলিকপ্টারে বসাও। আর দেখো কয়জন আছে এখানে। যদি 50 জন থাকে তাহলে ঠিক আছে, এর থেকে কম হলে জানাই দিও। একটু পরে ওরা গুনে গুনে 49 জন লোককে পাঠায়। স্যার একটা মেয়ে মিসিং আছে। আচ্ছা, তোমরা হেলিকপ্টার নিয়ে চলে যাও এদের নিয়ে। কিন্তু স্যার আপনি। আমি ওই একজনকে খুঁজে তারপর আসব। এদের কি করব? এখানে মেইন লিডারকে তোমাদের মধ্যে। আমি এখানকার লিডার। আচ্ছা, আরও একটা মেয়ে থাকার কথা, সে মেয়েটি কোথায়? ওই মেয়ে পালিয়ে গেলে আমরা অনেক খুঁজেও পাইনি। কোন দিকে গেছে? ওই সমুদ্রের দিকে। কথাটা বলেই ওই লোকটা হামলা করতে যাবে। এর আগেই ওই লোকটার হাত ধরে ফেলে, সাথে সাথে গলায় ছুরি চালিয়ে দেয়। এতে বাকিটা একটু অবাক হয়। স্যার ওনাকে মেরে ফেললেন? ওদের বাঁচিয়ে রেখে তো কোনো কাজ নেই আমাদের, সেজন্য মেরে ফেলেছি। আচ্ছা, একটা কথা, ওদের তোমরা নিয়ে যাও। কিন্তু স্যার আপনি কখন আসবেন? আমি চলে আসব ওই একজন ব্যক্তিকে খুঁজে বের করার পরে। কিন্তু বড় স্যারকে কি জবাব দিব? ওনার সাথে আমি কথা বলে নিব। তোমরা আপাতত এদের নিয়ে যাও এখান থেকে। ওরা চলে যায়। অন্যদিকে আকাশ জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে মেয়েটিকে খোঁজার জন্য, কেননা কিছুটা দূরেই আছে সমুদ্র। ওখানে এলে কিছু না কিছু তো জানতে পারবেই, সেজন্য যেতে থাকে ওই দিকটাই। কিছুটা দূরে আসার পর কিছু রক্ত দেখতে পাই ফোঁটা ফোঁটা। এই রক্ত অনুসরণ করলেই ওকে খুঁজে পাওয়া যাবে। তবে আমার এই পোশাক চেঞ্জ করা নেই, তাহলে ভয় পাবে না আমাকে দেখে। রক্তের ফোঁটা ধরে সমুদ্রের ধারে চলে আসে। ওখানে এসে কাউকে দেখতে পাচ্ছে না, সেজন্য কিছুটা দূরে একটা ঝোপ দেখতে পায়, তাই ওই ঝোপের দিকে যেতে থাকে। এইদিকে ঝোপের ভিতরে একজন লুকিয়ে আছে। সে চারিদিক দেখতে থাকে কেউ আসছে কিনা। তখনই খেয়াল করে একটা লোক ওর দিকে আসতেছে, সেজন্য চাকু বের করে ওর সামনে হাতে রাখে। এদিকে আকাশও এগুতে থাকে সামনের দিকে। ভিতরে কেউ থাকলে বের হয়ে আসুন প্লিজ, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন, আমি আপনাকে বাঁচাতে এসেছি এখানে। কথাটা বলতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি কিভাবে বুঝবো আমার কোনো ক্ষতি করবেন না? এইরকম মিষ্টি একটা মেয়ের কণ্ঠ শুনি আকাশ তো অবাকই হয়। আমি হাতিয়ারগুলো আপনার দিকে বাড়িয়ে দিচ্ছি, আপনি বের হয়ে আসতে পারেন নির্ভয়ে। হাতিয়ারগুলো মেয়েটার দিকে ফেলে দেয়। মেয়েটি এবার ঝোপের থেকে বেরিয়ে হাতিয়ারগুলো নিজের কাছে নেয়। আকাশ তো মেয়েটিকে দেখে পুরোই অবাক হয়ে যায়, কেননা অনেক কিউট আর সুন্দর ছিল মেয়েটি। ওই ছেলে, নাম কি তোমার? আর এখানে কেন এসেছো? আমার নাম পারভেজ হোসেন আকাশ। আমাকে কারা যেন উঠিয়ে এনেছিল, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আরে, আমিও তো পালিয়ে এসেছি, কিন্তু তুমি পালালে কখন? এই তো 5 ঘন্টা আগেই। তা আপনার নাম কি? আমি ইরা চৌধুরী। আচ্ছা, তুমি যে সত্যি কথা বলতেছো তা বিশ্বাস করব কি করে? কেন বিশ্বাস হয় না বলবেন? আমি যখন পালিয়ে এসেছি তখন আমার পেছনে ওরা এসেছিল, ওদের জন্য আমার হাত কেটে যায়। আপনি যে ওদের লোক না তা বিশ্বাস করব কি করে? হুম হুম। তার উপর মুখে এত কালি মেখেছেন কেন? যেন ওনাকে চিনতে না পারে। সামনেই তো পানি আছে, মুখটা ধুয়ে নিলেই তো পারেন। এই কালি তো পানি দিয়ে উঠবে না। তাহলে কিভাবে? ওটার জন্য তো আলাদা ক্রিম আছে, ওটা লাগানোর পরে উঠে যাবে। আমার অনেক খিদে পেয়েছে, একদিন ধরে আমি কিছুই খাইনি, হাতে ব্যথা আবার ভয়ও হচ্ছে। মেয়েটির কথা শুনে আকাশের অনেকটা খারাপও লাগলো, সেজন্য সমুদ্রের ধারে নারকেল গাছে অনেকগুলো ডাব কেটে নিচে নামে। তারপর ডাব কয়েকটা কেটে ইরাকে খেতে দেয়। খিদের কারণে ডাবের পানি খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নেয়। এখন কেমন লাগতেছে? মোটামুটি ভালোই, কিন্তু ডাবের পানি খেয়ে তো ক্ষুধা কমবে না। আচ্ছা, হাতের ব্যথা কি আছে? কিছুটা আছে, কিন্তু কেন? আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি ভিতরে এসে কিছু শিকার করতে পারি কি না দেখে আসি। আমিও যাব, একা একা ভয় করবে তো। এতগুলো দিন তো একাই ছিলেন,
তাছাড়া আমাকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? মানুষটা খারাপ হলে আমার জন্য এত কিছু তো আর করতেন না। এই বলে ওরা সমুদ্রের ধারে আসে। ওখানে কিছু মাছ শিকার করতে থাকে। অনেকগুলো মাছ ধরতে পেরেছে। আসলে একজন কমান্ডোকে সব রকম ট্রেনিং দেওয়া হয় যেন ওরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের খাবার সংগ্রহ করতে পারে। মাছগুলোকে পরিষ্কার করে পাড়ে নিয়ে আসে। বুলেট থেকে বারুদ বের করে আগুন জ্বালিয়ে মাছগুলো পোড়াতে থাকে। অনেকটা সময়ের পরে সব মাছ তৈরি হয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে মাছ খাবো। এখন মনে হচ্ছে পিকনিকে আছি। আচ্ছা, আমরা এখান থেকে বের হব কি করে? কথাটা মনে পড়তে আকাশ ওর গ্যাজেটগুলো চেক করতে থাকে। এরা তো খেতে থাকে। গ্যাজেটের মধ্যে কারোর সাথে যোগাযোগ করার সেই যন্ত্রটা নেই। সকাল হোক তারপর দেখতেছি। তা আপনি খাবেন না? মাছ তো অনেক আছে, খেতে থাকুন। আর এই পাতার রস কাটার জায়গা লাগিয়ে দিন, এতে তাড়াতাড়ি সেরে যাবে ক্ষত। এত কিছু জানেন কিভাবে? আগে খাওয়া শেষ করে পেটের ক্ষুধাটা কমান, তারপর কথা বলতেছি। এরা তো মোটামুটি 3টা বড় বড় মাছ খেয়ে নিল। খেয়ে ওরা গল্প করতে থাকে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। আর আপনার? বাবা, মা আর আমি। তা পড়াশোনা কি শেষ? 2 বছর আগেই শেষ করেছি। আপনি? আমার এখনো রানিং চলতেছে। তা এখানে কিভাবে এলেন, তা যদি বলতেন। আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভার্সিটিতে। ওখানে আড্ডা শেষ করে চলে আসি বাসার দিকে। পথে আমার গাড়ি খারাপ হয়ে যায়। তারপর কি করলেন? সবাই যাই করে, আমি বাসে উঠি না লোকজনের জন্য, সেই জন্য একটা ট্যাক্সিতে উঠি। এরপর আমার কোনো কিছুই মনে নেই। তার ট্যাক্সিতে আর কেউ ছিল কি? আর তো কেউ ছিল না। তা আপনি কি এখানকার নাকি অন্য কোনো জায়গার? আমি এখন কোন জায়গায় আছি নিজেই তো জানি না। এমনিতেই আমি কলকাতার। এখন আমরা যেখানে আছি এখান থেকে কলকাতা 1000 কিলোমিটার দূরে। কথাটা শুনে এরা তো জ্ঞান হারায়। আকাশ এরার জ্ঞান ফেরাতে ব্যস্ত। ওইদিকে কি হচ্ছে তা শুনি আমরা। অন্যদিকে স্যার, সবগুলো ছেলে মেয়েকে নিয়ে এসেছি, সাথে সন্ত্রাসী 8 জনকে। তা তোমরা এসো। এই ছেলেটা কই? কোন ছেলে স্যার? আমি একের কথা বলছি। উনি তো একজনকে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে গেল একা একা। 50 জনের মধ্যে 39 জনকে ওখানে পেয়েছি, বাকি একজনকে খুঁজতে চলে যায়। আমরা অনেক বলেছি, তা শুনেনি। বলেছে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এদের তাড়াতাড়ি করে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আর এদের থেকে এদের বসের ডিটেলস জেনে নাও। কিছু কমান্ডো একের সাথে কথা বলার ব্যবস্থা করো। যদি ওর সাথে কথা বলতে না পারো, সকলকেই 2টা হেলিকপ্টারে পাঠিয়ে দিবে। যে করেই হোক ওই ছেলেকে উদ্ধার করতে হবে। ওই ছেলের মধ্যে এমন কি আছে? ওই ছেলে যদি কোনো কিছু হয়ে যায়, তোমাদের তো অবস্থা খারাপ হবে, সাথে আমারও চাকরি যাবে। সেজন্য তাড়াতাড়ি ওকে খোঁজার ব্যবস্থা করো। এখানকার কাহিনী তো শেষ। অন্যদিকে আকাশিরার জ্ঞান তো ফেরাই। জ্ঞান ফেরানোর পরে ওহ আল্লাহ, এত দূরে আমাকে ওরা নিয়ে এসেছে। এখন আমি বাসায় পৌঁছাবো কি করে? আমার কাছে তো টাকাও নেই যে ভাড়া দিব। চিন্তা করবেন না, আমি নিয়ে যাব আপনাকে। তাহলে আমি এবার শান্তিতে ঘুমাই। গতকাল রাতে ঘুমাতেই পারিনি ভয়ে। চিন্তা করবেন না, আপনি ঘুমান, আমি আছি। একটা কথা, কি কথা? আমার সুযোগ নেবেন না তো? কিসের সুযোগ? এই যে একটা মেয়েকে একা পেলে ছেলেরা যা করে। আপনি যে অজ্ঞান হয়েছেন তখন কি কিছু করেছি? আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে আমি কি করে জানবো? মাথা মোটা একটা মেয়ে। কিছু কি বললেন? কই না তো। আচ্ছা ঘুমান, আমি বাইরে আছি। এরা ঘুমায়। সকালবেলায় সূর্যের আলো পড়তে আকাশ ঘুম থেকে উঠে জঙ্গলের ভিতর আসে। ওখানে অনেক ফল দেখতে পাই। সেগুলো সংগ্রহ করে নেয়। সাথে একটা খরগোশ দেখে, সেটাকে ধরে ওখানেই জবাই করে ফেলে। সেগুলো নিয়ে সমুদ্রের ধারে আসে। নিজে কিছু ফল খেয়ে খরগোশটাকে চামড়া ফেলে দিয়ে পরিষ্কার করে আগুনে জ্বালিয়ে ওটা রান্না করতে থাকে। এদিকে মাংসের ঘ্রাণে এরার ঘুম ভেঙে যায়। বাইরে এসে এগুলো দেখে তো অবাকই হয়। ওয়াও, এত কিছু কখন করলেন? যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন। এখন ফ্রেশ হয়ে ফলগুলো খেয়ে নিন, ততক্ষণে মাংস পোড়া
হয়ে যাবে। আচ্ছা, এটা কোনো পশু হয়তো। দেখুন, আমি কিন্তু যে কোনো পশুর মাংস খাই নাই। এটা খরগোশ, এটা খেতে পারেন। তাহলে তো খাওয়াই যায়। তাহলে ফ্রেশ হয়ে আসুন, খাবার খেয়ে বের হব আমরা। যাব কোথায়? হানিমুনে যাব। কার হানিমুন? কারণ না, এখান থেকে বের হতে হবে তো আমাদের, নাকি এখানেই থেকে যাওয়ার ইচ্ছে? আমি এখানে থাকতে চাই না। বাবা মা তো আমাকে না পেয়ে কান্না করতেছে অনেক। তবে জায়গায় অনেক সুন্দর। তবে এই জায়গাটা অনেক সুন্দর। তাড়াতাড়ি ফলগুলো খেয়ে নিন, এটা সিদ্ধ হতে 1 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, খাচ্ছি। ফল খাওয়ার পরে অপেক্ষা করতে থাকে। সেজন্য ইরাকে আগুন জ্বালানোর দায়িত্ব দিয়ে জঙ্গলে এসে কিছু মশলার ব্যবস্থা করে। তারপর সেগুলো খরগোশের শরীরে মাখিয়ে নেয়। রান্না হয়ে গেলে দুজনেই পেট ভরে খেয়ে নেয়। আপনার কোনো কিছু থাকলে নিয়ে নিন। কেন কেন? তাছাড়া আমার তো তেমন কিছুই নেই। তবে জামাটা অনেক দিন ধরে পরে আছি তো, সেই জন্য ময়লা হয়ে আছে। আমরা একটু পরেই যাব ওই জায়গায়, কোন জায়গায় যাব আমরা? যেখান থেকে আমরা পালিয়ে এসেছি সেখানে যাব। আপনার মতলব তো ভালো না। আমার সাথে ভালো ব্যবহার করে এখন ওদের হাতেই আমাকে তুলে দিতে চান। আমি ওই জায়গায় যাব না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি ওখানে। ওখানে যাওয়ার কি দরকার? একটা ফোন পেলে এই জায়গার লোকেশন দিতে পারবো, তাহলে উদ্ধার হতে পারবো তাড়াতাড়ি করে। আপনি যাবেন আর ওরা আপনাকে মোবাইল দিয়ে দিবে? ওখানে কেউ বেছে নেই, বুঝলেন? আমি বিশ্বাস করি না। আমি যাব না। দরকার হলে আপনি একা গিয়ে মোবাইল নিয়ে আসুন। ততক্ষণে আমি জামাগুলো ধুয়ে দিয়ে শুকাতে দিব। আচ্ছা তাই করুন, এটা সাথে রাখুন, বিপদ দেখলে এটা কাজে দিবে। কথাটা বলে একটা পিস্তল ইরার হাতে দিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে ইরা ওই জামা ধুয়ে দিয়ে সেগুলো রোদে শুকাতে দিয়ে চোপের মধ্যে অপেক্ষা করতে থাকে। এদিকে আকাশ ওই জায়গাটাই আসে। তবে ওখানে এসে একটা গাড়ি দেখতে পাই। সেখান থেকে 5-6 জনের মতো লোক নামলো। হায় আল্লাহ, এখানে এই অবস্থা হলো কি করে? এই বলে ওরা চারিদিক দেখতে থাকে। এইদিকে আকাশ সুযোগ বুঝে একটা মোবাইল নিয়ে নেয়। সেটার মাধ্যমে ওই লোকেদের লোকেশন পাঠিয়ে দেয়। মোবাইল নিয়ে ফেরার সময় ওই লোকেরা দেখে ফেলে। এই দাঁড়া এখানে। ওদের কথাই দাঁড়িয়ে যায়। তারপর পিছনে ফিরে তাকায়। কে তুই, আর এখানে এইগুলো কে করলো? কিছু কমান্ডো এসেছে আর সবাইকে মেরে ফেলছে। তুই কি করে বেঁচে আছিস? আমি তো এই দিকটায় ছিলাম, সেজন্য বেঁচে আছি। আকাশের কথাই ওদের সন্দেহ হলো। সেজন্য ওরা বন্দুক বের করে গুলি করতে যাবে। এর আগে ওদের থেকে বন্দুক নিয়ে ওদেরই মেরে ফেলে। আমার সাথে চালাকি? ওদের মেরে ওদেরই ওয়াকিটকি নিয়ে নেয়। তারপর তা অন করে, যা কমান্ডো অফিসারের রাউডারে জানাতে পারে। স্যার, ওখানে একটা সিগন্যাল পেয়েছি। তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করো, দেখো কে সে। আকাশ ওনাদের পরিচয় দিয়ে লোকেশন পাঠিয়ে দেয়। তারপর সে ওয়াকিটকি নিয়ে সমুদ্রের ওখানে চলে আসে। এসে দেখে কিছু জামা আর কিছু জিনিস রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে। আপনি কি আছেন? আমি ঝোপের এখানে। তা ওখানে কি করেন? বের হয়ে আসলেই তো পারেন। চোখে কি কম দেখেন? দেখতে পাচ্ছেন না আমার সব কিছু ওখানে? তাহলে বের হয়ে নিয়ে যান। আমি এই অবস্থায় বের হব আর আপনি দেখে নিন সবটা। কি ভাবছেন আমি বোকা? না বের হলে এইগুলো পড়বেন কিভাবে? তাছাড়া আর 2 ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করার জন্য লোকও চলে আসবে। একটা কাজ করুন, ওইগুলো এখানে নিয়ে আসুন। আমি নিয়ে আসাটা কি ঠিক হবে? দেখুন, আমি তো দেখাতে বলিনি কোনো কিছু। আমি বলতে চেয়েছি আপনি ওইগুলো নিয়ে এসে আমাকে দিন। আমি পরে তারপর বের হব। কোনো উপায় না পেয়ে জামাসহ বাকিটা নিয়ে ঝোপের কাছে এসে হাত বাড়িয়ে দেয়। এদিকে ইরা আকাশের হাত থেকে নিতে থাকে। নেওয়ার সময় ভুল করে আকাশের হাত টান দেয়। এতে ঝোপের ঝাড়টা সরে যায় আর আকাশও ভিতরে এসে পড়ে। ইরার দিকে তাকাতেই তো ইরা চিৎকার করে ওঠে। এই এই, চোখ বন্ধ করেন। এত জোরে চেঁচানোর কারণে চোখ বন্ধ করে রাখে। আমি না বলা পর্যন্ত চোখ মেলে তাকাবেন না। ঠিক আছে, তাকাবো না। চোখ বন্ধ করে রাখে। সে সময় ইরা সবটা পড়ে নেয়।
আসলে এখানে ঝোপ বলে ডাব গাছের পাতা দিয়ে একটা পদ্মার মতো ঝোপ বানানো হয়েছিল। সবটা পড়া হয়ে এলে এবার তাকাতে পারেন, তবে এই ঘটনা কিন্তু ভুলেও কাউকে বলবেন না। সেটা তো বলবো না, তবে একটা কথা, আবার কি কথা? তিলটা কিন্তু অনেক সুন্দর। তোকে না বলেছি কথা বলতে না? আমি তো প্রশংসা করছিলাম। লাগবে না তোর প্রশংসা। কি পাপ যে করলাম আমি, সর্বনাশ হয়ে গেল আমার। দেখেন, সর্বনাশ হয় না, ভুল করে দেখা হতেই পারে। চুপ করবি তুই? আকাশ তো ভয়ে চুপ করে আছে। কিছুক্ষণ পরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছে, সেজন্য বের হয়ে সমুদ্রের ধারে এসে একটা শার্ট খুঁটির সাথে বেঁধে টানিয়ে রাখে। হেলিকপ্টার থেকে অফিসার সেটা দেখতে পায়। ওখানে কেউ একজন আছে, একটা কাজ করো, ওখানে নামো তাহলে। হেলিকপ্টার নিচে নামাতে থাকে। এদিকে ইরা তো কিছুটা ভয়ে আকাশকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর অফিসার আসার পরে ছেড়ে দেয়। ভয় পাবেন না, ঠিক হয়ে যাবে। ওরা আমাদের নিতেই এসেছে। সত্যি বলছেন তো? জি, সত্যি বলছি। ওরা হেলিকপ্টারে উঠে পড়ে। কিছু ঘন্টার পরে ওরা অফিসে এসে পৌঁছায়। ওখানে আরও অনেক মেয়ে ছিল। সবাইকে একত্রিত করে ওদের ঠিকানা নেওয়া হয়। আকাশ চেয়েছিল ইরাকে নিয়ে কলকাতায় ফিরে যাবে, কিন্তু অন্যদিকে একটা জায়গায় যেতে হচ্ছে, সেজন্য এখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে যাওয়ার আগে আচ্ছা শুনুন, আমি চলে যাচ্ছি একটা কাজে। আপনার সাথে কি আমার আর দেখা হবে না? দেখা হবে কি না জানি না, যদি সম্ভব হয় দেখা হতেও পারে। আপনার পরিবারকে আজকেই জানানো হবে। কালকের ভিতরে আপনাকে আপনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে আমার পরিবারের কাছে পৌঁছাতে পারবো? জি, পারবেন। তাহলে ভালো থাকবেন। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। কি কথা বলুন? শেষবারের মতো আপনাকে জড়িয়ে ধরতে পারি কি? ঠিক আছে, ধরুন তাহলে। ইরা আকাশকে জড়িয়ে ধরে। তবে এখনও ইরা আকাশের মুখটা দেখতে পাচ্ছে না, কেননা মুখটা এখনও পরিষ্কারও করেনি। তবে যাওয়ার আগে ইরাকে একটা আংটি পরিয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয়। এখান থেকে আকাশ চলে যায় অন্য আরেকটা মিশনে। এদিকে পরের দিন সবাইকে নিজেদের জায়গায় পাঠিয়ে দেওয়া হতে থাকে। ইরা ওর বাসায় এসে ভালো করে গোসল করে নিজেকে ঠিক করে নেয়। একটু পরে ওর মা আসে। ইরা, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কিন্তু আম্মু একটা সমস্যা। কি সমস্যা? এরা ওর মাকে কিছু কথা বলে। উনি শোনার পরে কি বলবে নিজেও বুঝতে পারছেন না, তাও ইরাকে সান্ত্বনা দিতে থাকেন। তা দেওয়া হলে চিন্তা করিস না, ওই ছেলে তো তোর ব্যাপারে সবটা জানে। জানে। তাহলে আর চিন্তা করতে হবে না। আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে ঘুমা এখন। ঠিক আছে আম্মু। এরা তো খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আরেকটা মিশনে যাওয়ার আগে মুখটা ঠিক করে তারপর বের হয় ওখানে যাওয়ার জন্য। তবে সেই জায়গাটাও কলকাতার কাছাকাছি ছিল। ওখানে একজন এমপি আকাশকে এনেছিল ওনার কি দরকারে, সেজন্য এমপির বাসায় আসে। আমাকে ডাকার কারণ কি? তোমাকে ডেকেছি আমার পার্সোনাল বডিগার্ড করার জন্য। আমি একজন কমান্ডো, বডিগার্ড দেওয়া আমার দায়িত্ব না। তা আমি জানি, কিন্তু তোমাকেই আমার লাগবে, কেননা আমাকে অনেক হুমকি দিয়েছে। তোমাদের বড় স্যার আমার অনেক পরিচিত, সেজন্য সে তোমার কথা আমাকে বলেছে। তাই তো আমি তাকে বলে তোমাকে আমার এখানে আসার জন্য বললাম। আমি ভেবেছিলাম স্যার আমাকে একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য ডেকেছে, কিন্তু উনি যে এরকম একটা কাজের জন্য ডেকেছে তা জানলে তো আমি কখনোই আসতাম না। যখন এসেই গিয়েছি তখন চলেও যাচ্ছি। আমি কিন্তু তোমার স্যারের কাছে নালিশ করব। যা খুশি বলতে পারেন। কথাটা বলে বের হয়ে আসে। ওখান থেকে বের হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেজন্য একটা ট্রেনের মধ্যে উঠে পড়ে। ট্রেনে ওঠার 10 মিনিট পরেই কিছু বখাটে ছেলে এসে মেয়েদের বাজে বাজে কথা বলতে থাকে। ওই সুন্দরী, কোথায় যাচ্ছ তুমি? আমরা কোথায় যাচ্ছি তা তোকে কেন বলবো? আরে সুন্দরী দেখি রেগে গেছে। বলে ছেলে আর ওর বন্ধুরা হাসতে থাকে। এইদিকে মেয়েগুলো অনেক বিরক্ত বোধ করে। তারপর আকাশ চুপ করে আছে, কেননা এই সামান্য ব্যাপার নিয়ে ওদের সাথে ঝগড়া করার দেখুন, আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিলাম। ওই তুই কি জানিস আমরা কারা? তোরা কে তা জেনে আমরা কি করব? তোরা এখান থেকে যাবি নাকি আমি টিটিকে বলে তোদের ব্যবস্থা করব? কথাটা বলার পর ছেলেটি মেয়েটার হাত ধরে ফেলে। মেয়েটি ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু ছাড়তে পারছে না।
তারপরই। তুই কি ভেবেছিস ওই টিটি আমার ক্ষতি করবে? আরে ওর মতো 10টা টিটিকে চাইলে আমি চাকরি থেকে বের করে দিতে পারি। তোরা জানিস না আমার বাবা কে আর কি আমার পরিচয়। ও তাই নাকি? তা ভাই, কে তুমি? নাম কি তোমার? আর বাবার পরিচয় কি? ওই তুই কে রে? আমাদের মধ্যে কথা বলতে এসেছিস? এভাবে ট্রেনের মধ্যে মেয়েদের সাথে বাজে ব্যবহার করছিস, আবার জিজ্ঞেস করলে উল্টোপাল্টা প্রশ্ন করছিস। এটা তো বড্ড বাড় বেড়েছে। তোরা এটাকে দেখ, ততক্ষণে আমি এদের দেখতেছি। ভাইয়া এর হাত থেকে আমাদের বাঁচান। আগে ও নিজেকে তো বাঁচিয়ে নিক। ওই যা তোরা, যদি মেরে ফেলতে হয় তাহলে মেরে ফেলিস, বাকিটা আমি সামলে নেব। বাকি ছেলেগুলো আসে মারার জন্য, কিন্তু ওরা তো জানে না ওরা কার সাথে পাঙ্গা নিতে এসেছে। নিমিষেই ওদের 5 জনকে ওখানেই আঘাত করে টেনে শুইয়ে দেয়। ওদের মধ্যে কিছু ছেলে তো হাত বা পা ভেঙে রেখে দেয়। এবারে ছেলেটি একটু ভয় পায়। তুই কিন্তু জানিস না আমি কে, কি করতে পারি আমি। ও তাই নাকি? কি করতে পারিস তুই? দেখি আমিও একটু। একটা কল কিন্তু তোর লাইফের 12টা বাজিয়ে দিবে। তোর যাকে ইচ্ছে হয় ডাকতে পারিস। 1 মিনিট সময় দে, পরের স্টেশনে আমি নামবো, তখন দেখবি আমি কি করি। আচ্ছা, তোকে যে সুযোগটা দিলাম, দেখি কি করতে পারিস। ছেলেটি মোবাইল বের করে কল দিতে থাকে। অন্যদিকে আকাশ মেয়েগুলোর কাছে আসে। তোমরা কোনো ভয় পেও না, ট্রেন থামলে তোমরা চলে যেও। কিন্তু ও যদি আপনার... আমার কিছু হবে না, চিন্তা করিও না। পরের স্টেশনে ট্রেন থামার পরে ছেলেটি ওর বন্ধুদের নামাতে থাকে। এইদিকে মেয়েগুলো অন্য যাত্রীদের সাথে নেমে চলে যায় ওখান থেকে। আকাশ আরও একটা স্টেশনে পরে নামার কথা, কিন্তু ছেলেটিকে একটা শিক্ষা দেওয়ার জন্য নেমে যায়। কিরে, আর কতক্ষণ লাগবে তোর? এই ট্রেন তো এখানে 20 মিনিট থামবে। 20 মিনিটের ভিতরে যদি ওরা আসতে পারে তাহলে তো তোর জন্যই ভালো হবে। মরার অনেক শখ তোর, 5 মিনিট অপেক্ষা কর, তাহলে দেখতে পারবি। ততক্ষণে কফি খেয়ে নেই। কফি অর্ডার করে খেতে থাকে। অন্যদিকে অনেক মানুষ ভয় পেয়ে আছে, কেননা ছেলেটি এখানকার কেউ একজন হবে। সেজন্য ওকে হয়তো চিনে। একটু পরেই 15 জন লোক আসে। কে তোকে মেরেছে? ওদের আমি মেরেছি। তোর তো দেখি অনেক সাহস। আমার সাহস একটু বরাবরই বেশি। আজকে তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবন মনে রাখবি। তোরা অনেক দেরি করে ফেলেছিস। আর 10 মিনিট আছে, তোদের মেরে আমাকে আবার এই ট্রেনে করেই ফিরতে হবে। সময় বেশি লাগবে না, যা করার তাড়াতাড়ি কর। তোর তো আসলেই দেখি অনেক সাহস। লেকচার বন্ধ করে তাড়াতাড়ি আয়। ওরা 15 জন এক এক করে মারতে আসে। তবে ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এক একজনের শরীরে এক একটা অংশ ভেঙে দেয়। ওরা তো বুঝতেই পারে না কিভাবে কি হয়ে গেল। ওদের 15 জনের খেলা শেষ করতে 7 মিনিট লেগে যায়। আর 3 মিনিট, এই 3 মিনিটেই তোর খেলা শেষ করব এখন। কথাটা শুনে ছেলেটি পালাতে যাবে, তখনই ওখানে থাকা একটা হকি স্টিক ওই ছেলেটাকে মেরে দেয়। এতে ছেলেটি নিচে পড়ে যায়। তারপর ওর কাছে আসে। আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবো না। তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই বড্ড ক্ষমতার ভয় দেখিয়েছিস আমাকে, তাই একটু তো খাতির করতেই হয়। এদিকে ট্রেন ছাড়ার সময়ও হয়ে যায়, তাই হকি স্টিক দিয়ে ছেলেটার হাত পা প্রায় ভেঙে দেয়। এখন থেকে হুইল চেয়ারে বসে বসে বাকি জীবনটা কাটাবি। এ বলে ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পর পুলিশ এসে ওখানে সবাইকে নিয়ে যায় হসপিটালে। আরও 1 ঘন্টা পর আকাশ ওর পাশে এসে পৌঁছায়। এসে ঘুমের দেশে পাড়ি দেয়। অন্যদিকে ইরা সকালবেলায় ভার্সিটিতে আসে। ওর এভাবে আসা দেখে রিয়া অনেক খুশি হয়। কী রে বান্ধবী, তুই ফিরে এসেছিস? আমরা তো ভেবেছিলাম তোকে আর কখনো ফিরেই পাবো না। আমি তো নিজেও ভেবেছিলাম তোর সাথে আর দেখাই হবে না, কিন্তু একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে। কি বলিস? দেখতে কেমন ছেলেটা? আমার সাথে পরিচয় করিয়ে দিবি না? আমি শুধু ওর নাম ছাড়া আর কোনো কিছুই জানি না। কি বলিস? তাহলে ওকে খুঁজবি কিভাবে? আমি কেন ওকে খুঁজবো? ওই নিজেই এসে আমাকে খুঁজবে। তুই কি করে শিওর হচ্ছিস? কারণ আমি ওকে আমার সব ঠিকানা বলেছি। আচ্ছা, ছেলেটা কি তোকে পছন্দ করেছে, বা তুই কি ছেলেটাকে পছন্দ করেছিস? ও আমাকে পছন্দ করেছে কিনা জানি না, তবে আমি ওর মুখ ঠিকমতো দেখতে পারিনি। ওর পুরো মুখটা কালি মাখানো ছিল। অনেক ইন্টারেস্টিং ব্যাপার তো। ওইদিকে বসে পুরো কাহিনী আমাকে বল। চল তাহলে। রিয়াকে সব কাহিনী বলতে থাকে। আপনারা তো সবটা জানেন, তাই নতুন করে বললাম না, কাহিনী শেষ হওয়ার পরেই।
ওয়াও, তোরা তো একটা সিনেমা বানিয়ে ফেলেছিস। আমারও সেই রকম মনে হয়। কখনো যদি ছেলেটা তোর সামনে আসে তাহলে কি ওকে চিনতে পারবি? না রে, ওর মুখে কালি ছিল, সেই জন্য কালি ছাড়া দেখতে চিনতে পারবো না। আচ্ছা অপেক্ষা কর, দেখ ওকে দেখতে পারিস কিনা। এভাবেই 7 দিন কেটে যায়। 7 দিন পরে আবারও একটা মিশনের জন্য ওরা স্যারের কাছে আসে। আকাশ, তোমাকে যে জন্য ডেকেছি। তাড়াতাড়ি বলুন। তোমার কি তাড়া আছে? তাড়াতাড়ি ঘুমাতে হবে আমাকে। 7 সপ্তাহ কি ঘুমাওনি? সারাদিনে যে কাজ করি, 7 দিনের ঘুম কি এটা কাজ হয়? এভাবে মিশন হয়ে একটা ভার্সিটিতে? ওখানে আমার কি কাজ? আমি কি নতুন করে পড়াশোনা করব নাকি? পড়ানোর জন্য যেতে হবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তোমাকে বুঝিয়ে বলছি। আকাশকে সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা বোঝার পরে এখন বলো তুমি জয়েন্ট হবে কি? তবে ছাত্র হয়ে? আচ্ছা, আমি তোমার ভর্তির ব্যবস্থা করছি, তবে সেটা শুধু খাতায় থাকবে, ফ্যামিলি ফর্মালিটির জন্য। এতেই হয়ে যাবে। ওখান থেকে এসে সেলুনে নিজেকে ঠিক করে নেয়। 2 দিন ভালো করে ঘুমিয়ে নিজের চেহারাটা ঠিক করে নেয়। তারপর চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির প্রথমে ঢুকে প্রিন্সিপাল রুমে আসে, ওনার সাথে পরিচিত হয়ে নেয়। তারপর উনি একটা রুমে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। আমি তাহলে আসি এখন, তুমি তোমার কাজে যাও। তবে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তবে তোমার এখানে আসার কারণ কি আমি জানি না, তবে একটু ভার্সিটির খেয়াল রাখিও। চিন্তা করবেন না, তবে একটা কথা, আমার পরিচয় যেন কেউ না জানে। আর হ্যাঁ, আমি কোনো এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ এরকম কাউকে গণায় ধরি না। সেজন্য ওদের ছেলে মেয়ে যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে আমি ওদের তো ছেড়ে দিব না, সাথে ওদের বাবাকেও। যাই করো না কেন একটু সাবধান করে। ওখান থেকে এসে ক্যান্টিনে বসে পড়ে, খেতে থাকে কফি। তখন একটু সামনে সরে বসবেন কি? কথাটা অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য পাশে তাকিয়ে অবাক হয়। কেননা ইরাকে যে ওখানে দেখতে পারবে তা বুঝতে পারেনি। তারপর কাজের চাপে ইরার কথা তো ভুলেই গিয়েছিল। আমি তো খাওয়ার মাঝ বরাবর, এই অবস্থায় উঠে যাওয়াটা তো ঠিক হবে না। আপনারা চাইলে সামনে বসতে পারেন। ইরা আশেপাশে তাকিয়ে কোনো সিট খালি না পেয়ে ওর সামনে বসে পড়ে। এইদিকে ইরার দিকে বারবার তাকাচ্ছে আকাশ, তবে ইরা বুঝতে পারেনি একটু পরেই। আচ্ছা, আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে, কেন বলুন তো? তা কি করে সম্ভব বলুন? আমি তো আজকেই জয়েন্ট হয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি এই কণ্ঠটা কয়েকটা দিন আগেও অনেকবার শুনেছি। আচ্ছা, নাম কি আপনার? একে আমার নাম। এটা আবার কেমন নাম? অনেক অদ্ভুত লাগছে। আপনার মতোই নামটাও অদ্ভুত, তবে আপনার কণ্ঠ আমার অনেক পরিচিত লাগছে। কি বলিস? ঠিক বলেছি আমি, তোকে যে বলেছিলাম। কিন্তু তুই তো ওনার চেহারা দেখিসনি। কিন্তু একটা চিহ্ন আছে, ওটা দেখলে চিনতে পারবো। কি সেটা? এই, আপনি শার্ট খুলেন তো। কি আবোল তাবোল বলছেন? আমি কেন শার্ট খুলবো? দেখার জন্য। সি সি, আমি ওরকম ছেলে না। তুই কি খুলবি নাকি আমি জোর করব? ইরা হচ্ছেটা কি? এরকম কেউ করে? সরি ভাইয়া, কিছু মনে করবেন না। সরি বলতে হবে না, তবে আমি তো দেখেই ছাড়বো। ইরার মতিগতি আকাশের মতো সুবিধা মনে হচ্ছে না, সেজন্য তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পড়ে। ইরা অনেকবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু রিয়ার জন্য তা আর পারেনি। তুই এটা কি করলি? আমি কি করলাম? ওকে যেতে দিলি কেন? তোকে কি করব? আমি ওর শার্ট খুলে চেক করতাম। তোর কি মাথা গেছে? এভাবে একটা অপরিচিত ছেলে এতগুলো লোকের মাঝে শার্ট খুলবে? তাছাড়া সে তোকে শার্ট খুলে দেখাবেও কেন? এটা অবশ্য ঠিক বলেছিস। তাছাড়া এটা যদি ওই ছেলেই হতো তাহলে তো তোকে অবশ্যই চিনতে পারতো। কিন্তু ঠিক, কিন্তু আমি ভাবছি এর সাথে সবটা মিলে যায়, কিন্তু মুখটা মেলাতে পারছি না। আচ্ছা আমাকে একটা কথা বলতো। কি কথা? তুই যদি ওই ছেলেকে খুঁজে পাস তাহলে কি করবি? সোজা কাজী অফিসে যাব। ছেলেটার তো অন্য কাউকেও পছন্দ থাকতে পারে, বা বিবাহিতও হতে পারে। এইগুলো যদি থাকতো তাহলে তো আমাকেই বলতোই। হয়তো লুকিয়েছে। আমি শিওর ওর কোথাও কোনো চক্কর নেই। কিন্তু এই ছেলেকে খুঁজবি কি করে? আগে এই ছেলেকে পরীক্ষা করে দেখি, তারপর বাকিটা দেখব। ওই দিনটা তো কেটে যায়। পরের দিন ইরা অপেক্ষা করতে থাকে আকাশের জন্য, কিন্তু ওই দিন ভার্সিটিতে আসেনি।
3 দিন পরে আসে। তখনই আকাশকে দেখতে পেয়ে ওর কাছে আসে। কোথায় ছিলে এতগুলো দিন? কাজ ছিল আমার। কি কাজ? তা জেনে আপনার কি কাজ? দরকার আছে আমার, সেই জন্য জিজ্ঞাসা করা। আমার হাতে সময় নেই। আরে শোনো না। এই বলে হাত ধরতে যাবে, তার আগেই আকাশ চলে যেতে চাইলে দুইটা ছেলের সাথে ধাক্কা লাগে। সরি, আমি দেখতে পাইনি। অন্ধ নাকি তুই? আসলে ওনার সাথে কথা বলে তাড়াহুড়োর কারণে। মেয়ে দেখলেই দেখি তোর হুঁশ থাকে না। আশিক, সমস্যা কি তোদের? বললো তো উনি ইচ্ছে করে দেয়নি। তুই কথা বলছিস কেন? তাছাড়া তুইও তো নিজেও একটা খারাপ মেয়ে। আমি খারাপ মেয়ে মানে? কি বলতে চাইছিস তোরা? কয়েকদিন আগে তো তোকে কারা যেন তুলে নিয়ে গেছে। নিয়ে গেছে, আবার কিছু লোক উদ্ধারও করেছে আমাদের। তা ওখানে তো তোকে প্রায় 4-5 দিন রেখেছে। আমার সাথে যারা ছিল সবাই তো সেম ভাবে ছিল। 4-5 দিনে কিন্তু অনেক কিছু হয়েছে। দেখ, তোরা কি বলছিস আমি বুঝতে পারছি না, সেই জন্য একটু ক্লিয়ার করে বল তোরা কি বোঝাতে চেয়েছিস। তোর মতো একটা মেয়েকে ওই লোকেরা পেয়েছে, তোর কোনো ক্ষতি না করে ছেড়ে দেবে ওরা? তা আমি বুঝি না নাকি? কথাটা বলে ওরা হাসতে থাকে। ওদের কথায় এরা চোখের পানি চলে আসে। আকাশ বুঝতে পারে চোখের দিকে তাকিয়ে। ওরা দুজন তো হাসতেই থাকে। তখনই আকাশ আশিক আর রবিনকে 2টা ঘুষি মারে। এতে ওদের দাঁত ভেঙে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এতে ভার্সিটিতে থাকা বাকিরা তো অবাক, কেননা আশিক আর রবিন দুজনই এমপি আর মন্ত্রীর ছেলে, সেজন্য ওদের দুজনের সাথে কেউ ঝামেলা করে না। ওদের এই অবস্থা দেখে ইরার একটু মুখে হাসি ফুটে। তোর তো সাহস কম না? তুই আমাদের মেরেছিস, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একদিকে রবিন ধমকাতে থাকে, অন্যদিকে আশিকের লোকজনকে খবর পাঠিয়ে দেয়। ওরা অনেক খারাপ, এখন তো ওরা আপনাকে ছেড়ে দিবে না। আমার জন্য কাঁদছেন নাকি আপনাকে খারাপ মেয়ে বলাতে কাঁদছেন? আপনার জন্য কাঁদছি। আমার জন্য এখন শুধু শুধু আপনাকেও ওরা মারবে। চিন্তা করবেন না, আমার কিচ্ছুই হবে না। এদিকে প্রায় 20 জন ছেলে চলে আসে ভার্সিটিতে। আকাশ তো একা, কি করবে বুঝতে পারছে না। আপনি একটু সাইডে যান, আমি এদের দেখতেছি। একা এত লোকের সাথে পারবেন কি করে? ওটা আমি দেখে নিব, আপনি সাইডে একটু দাঁড়ান। এরা তো সাইডে চলে যায়। এইদিকে ওদের এক একজনের হাতে এক এক রকম লাঠি আর ছুরি। ওকে বুঝে দে আমরা কে আর কি কি করতে পারি। এটা বলতে ওরা চলে আসে মারার জন্য, কিন্তু ওদের এক এক করে মারতে থাকে। তবে কিছু মার আকাশ নিজেও খায়, কেননা খালি হাতে তো আর এতগুলো লোকের সাথে মারামারি করা তো সম্ভব না কখনো। এক পর্যায়ে কোনোভাবে পেরে উঠছে না ওদের সাথে। এদিকে আশিক একটা পিস্তল বের করে আকাশের দিকে তাক করে। এবার দেখি তোকে কে বাঁচাবে। এদিকে ইরা তো কান্না করতে করতে শেষ। রিয়াও ততক্ষণে ইরার পাশে এসে ওকে ধরে রাখে, কিন্তু আশিককে চমকে দিয়ে ওর হাত থেকে পিস্তল নিয়ে ওদের মধ্যে থাকা 6 জনকে 6টা গুলি করে, তাও পায়ের মধ্যে। এতে বাকিরা তো ভয়ে ওখান থেকে পালাতে থাকে। এবার বল, তোদের কি হাল করব? দেখ, ভালো হবে না কিন্তু আমাদের গায়ে হাত দিলে। কথাটা শুনো আশিক আর রবিনকে দুজনেই পিস্তল দিয়ে 4টা বাড়ি দেয় মাথায়। এতে ওদের দুজনের মাথা থেকে রক্ত পড়তে থাকে। এদিকে ইরা আর রিয়া এসে আকাশকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে কিছু ছেলে এসে আশিক আর রবিনকে হসপিটালে নিয়ে যায়, সাথে যাদের গুলি লেগেছে ওদেরও। 1 ঘন্টা পরে আকাশকে বেডে শিফট করা হয়। আপনারা এত কষ্ট করে এখানে কেন আনতে গেলেন আমাকে? এখন কিন্তু তোমার শরীরে ষাট নেই, তার মানে বুঝতেছো? তার মানে আবার কি হতে পারে? তার মানে তুমি সেই ছেলে যে আমাকে বাঁচিয়ে। আমি যে সে ছেলে তা আপনাকে কে বলল? এই যে পিঠের এই দাগটা দেখে, সেই জন্য এখন ভালোই বলো, সব সত্যি স্বীকার করো তুমি। আমার পিঠে দাগ আছে সেটা আপনি জানলেন কি করে? যে রাতে আমরা একসাথে ছিলাম। কিন্তু দুজনে তো আলাদা ছিলাম। ছিলাম, কিন্তু তোমার পিঠের দাগটা দেখা যাচ্ছিল। তাছাড়া তোমার মুখে তখন কালি ছিল সেটা বুঝলাম, কিন্তু তোমার ঠোঁটের নিচে তিল, কানে তিল আছে, সেগুলো তো আর লুকাতে পারো না। তাহলে ধরা পড়েই গেলাম। কিন্তু তুমি আমাকে দেখার পরে সত্যিটা কেন বললে না? যদি বলতাম তোমার কি বিশ্বাস হতো? হতেও পারতো,
কেননা তুমি আর আমি ছাড়া তো সে কথা মুহূর্তগুলো অন্য কেউ জানতো না। তা ঠিক। তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর কথা বলবো। রিয়া, ওর জন্য আমি খাবার আনতে যাচ্ছি বাসায়, তুই একটু থাক এখানে। রিয়া থেকে যায়। তারপর ইরার সম্পর্কে অনেক কথাই বলতে থাকে। অন্যদিকে এমপি আর মন্ত্রী তো হসপিটালে এসে পুরো তুলকালাম করে ফেলে। এদিকে পুলিশও চলে এসেছে ওখানে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওই ছেলেকে আজকে দিনের ভিতরে গ্রেপ্তার করব। ওকে গ্রেপ্তার করে আমার সামনে নিয়ে আসবি। জি স্যার, তাই করব। তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। চলে যায় খোঁজার জন্য। অন্যদিকে ইরা তো রান্না শুরু করে দেয়। তা দেখে, কিরে তুই হঠাৎ রান্নাঘরে? কার জন্য রান্না করছিস? আমার জামাইয়ের জন্য। গরমে কি তোর মাথাটা গেছে? আমি সিরিয়াস আম্মু, রান্না শেষ করে আমাকে আবার ফিরতে হবে। তোর যা ইচ্ছে হয় কর। রান্না শেষ হলে হসপিটালে চলে আসে। ওখানে ওরা তিনজন একসাথে খেয়ে নেয়। তারপর আকাশকে নিয়ে ইরা ওর বাসায় চলে আসে। আচমকা ইরা কোনো ছেলেকে নিয়ে আসাতে ওর বাবা মা একটু অবাক হয়। ইরা, কেই ছেলে? আম্মুকে বলেছি, আম্মুর থেকে শুনে নিও। আমি ওকে নিয়ে উপরে গেলাম। আকাশকে ইরা ওর বিছানায় শুয়ে দেয়। এদিকে আকাশ ঘুমাচ্ছে। অন্যদিকে ইরা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, একটা ছেলের সম্পর্কে পুরোপুরি না জেনে এত বড় ডিসিশন নেওয়াটা কি ঠিক হচ্ছে? আম্মু, ওর পরিবারের কেউ নেই, তাছাড়া ও থাকে কোথায় ওটা আমি জানি না। তবে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে আমার সাথে। আর আব্বু, আমাদের কোম্পানিতে তুমি ওকে একটা চাকরি দিয়ে দিবে, তারপর ওকে আমাদের ব্যবসা শিখিয়ে দিবে, তারপর তুমি ছুটি নিয়ে নিবে। তোমার মেয়ে বলে কি এসব? ও তো আমাদের একমাত্র মেয়ে, ওর খুশিতেই আমাদের খুশি। ও যখন চাইছে তখন আর না করো না। তাই বলে ছেলেটার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে? ইরা যখন সবটা জানে তখন আর না করো না। ঠিক আছে। এই কথাগুলো শুনে ইরা তো অনেক খুশি হয়। অন্যদিকে আকাশ ওর স্যারকে কল দেয়। কল দিয়ে সবটা বলে, সবটা শুনে। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। তা তোমার কিছু হয়নি? আমি 2-3 দিনের ভেতরে ঠিক হয়ে যাব। তবে এমপি আর মন্ত্রী যদি আমার পিছনে লাগে, আমি কিন্তু দুজনকেই মেরে ফেলবো। আচ্ছা, আমি নিজের ব্যাপারটা দেখছি, ওদের সাথে কথা বলে। এইদিকে পুলিশ তদন্ত করে মোটামুটি আকাশের ব্যাপারটা জানতে পারে যে ওই মেরেছে আশিক আর রবিনকে। সাথে ইরার ব্যাপারটাও জানতে পারে। তাহলে এ মেয়েকে খুঁজে পেলে ওই ছেলেকে পাওয়া যাবে? যা ইচ্ছে করো, কিন্তু আমার রেজাল্ট চাই। এদিকে আকাশ তো অসুস্থ, সেজন্য ইরা ভার্সিটিতে না এসে আকাশের সেবা যত্ন করতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ ভার্সিটিতে চলে আসে। এখানে ইরা নামে একটা মেয়ে আছে, ওর বাসার ঠিকানা চাই। ওর ঠিকানা দিয়ে আপনারা কি করবেন? দরকার আছে আমাদের। ভার্সিটির স্যার ঠিকানা তো দিয়ে দিল। ঠিকানা অনুযায়ী পুলিশ ওখানে আসে। বাসার ভিতরে তখন সবাই ছিল। এরা আকাশের রুমে ছিল, আর ওর মা ছিল নিচে রান্নাঘরে। পুলিশকে দেখে, এ কি আপনার এখানে কেন? ইরা কি হয় আপনার? আমার মেয়ে। একটু ডেকে দিন তো। কি করছো? ওনাকে ডেকে দিন, যা বলার ওনাকে বলবো। ইরা, এই ইরা, একটু নিচে আয় তো। আসছি আম্মু। একটু পর এরা নিচে নেমে আসে। এসে পুলিশ দেখে একটু তো নার্ভাস হয়। কি ব্যাপার, আপনারা এখানে কেন? ওই দিন ভার্সিটিতে যে ছেলেটা মারামারি করছিল, সে কোথায়? ও কোথায় তা আমি কি করে বলবো? আপনি ওই ছেলেকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, তার সাথে ওই ছেলে আপনার জন্য মারামারি করেছে। এইগুলো করতেই পারে মানবতার খাতিরে। দেখুন, আপনার বাসা আমরা সার্চ করব। সার্চ কেন করবেন? বলা তো যায় না, ওই ছেলেকে বাসায় এনে কি না কি করে বেড়াচ্ছেন। কথাটা শুনে ইরার অনেক খারাপ লাগে, সাথে ওর মায়েরও। চোখ তো নিচের দিকে করে রেখেছে, মনে হচ্ছে একটু পরে চোখ দিয়ে পানি বের হবে। একটু পরে নিচ থেকে উপরে মাথা তুলতে দেখে পুলিশ অফিসার নিচে পড়ে আছে। পাশে আকাশ দাঁড়িয়ে আছে, সাথে আরও 5 জন হাবিলদার সহ। এটা দেখে ইরা একটু বেশি অবাক হয়। তোরা যদি এভাবে নিচে পড়ে থাকতে না চাস, তাহলে বাসার বাইরে যা, নয়তো ওর মতোই নিচে পড়ে থাকতে হবে। হাবিলদারগুলো আকাশকে মারার জন্য আসে। ওদের এক একজনের জন্য 2টা করে ঘুষি যথেষ্ট। এইদিকে পুলিশ অফিসার উঠে দাঁড়ায়। তোর সাহস তো কম না, তুই পুলিশের শরীরে হাত দিয়েছিস। আর একটা কথা বললে তোকে এখানেই মেরে ফেলে দিব। তুই কি ভেবেছিস আমাকে মারলে অন্যরা তা কি জানতে পারবে না?
কেউ কিছু জানতে পারবে না। এই বলে অফিসারকে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মারার পরে কাউকে কল দেয়। 20 মিনিট পরে একটা গাড়ি আসে। ওখান থেকে 5 জন অফিসার নেমে ভিতরে আসে। আমাদের ডেকেছেন? এদের নিয়ে আটকে রাখো, তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখাও। ঠিক আছে। পুলিশগুলোকে নিয়ে যায়। এইদিকে ইরা আর ওর মা তো ওখানে ভয়েই আছে। একটুও ভয় পেও না, কিছু হবে না তোমার। ওরা তো এমপি আর মন্ত্রী দুজনকেই বলে দিয়েছে ওনারা যে কোনো সময় চলে আসবে এখানে। আসতে দাও, দেখি কি করতে পারে ওনারা। তাছাড়া তুমি যদি আমাকে হসপিটালে নিয়ে না আসতে তাহলে তো তোমাকে এখনই ঝামেলায় পড়তে হতো না। এখানে ঝামেলার কিছু হয়নি, তাছাড়া তুমি ওদের মেরেছো, এখন পুলিশ তো তোমাকে ছেড়ে দিবে না। চিন্তা করো না। 20 মিনিট পর ওখানে এমপি আর মন্ত্রী চলে আসে, সাথে ওদের বডিগার্ড আর সাথে আরও কিছু পুলিশ। ওরা পুরো বাড়ি ঘিরে রেখেছে। আমারও তো ভয় হচ্ছে আকাশ। 2 মিনিট ধৈর্য ধরো তুমি। 2 মিনিট পরে 3টা হেলিকপ্টার আসে ওই বাড়ির উপরে। ওখান থেকে প্রায় 20 জন কমান্ডো অফিসার নিচে নামে। ওদের দেখে মন্ত্রী আর এমপিও ভয় পায়, কেননা ওদের পোশাক আর হাতিয়ার দেখলে যে কেউ ভয় পাবে। ওরা নেমে পুলিশ, মন্ত্রী, এমপি আর বডিগার্ডের দিকে বন্দুক ধরে রাখে। এতে তো ওরা ভয়ে ওদের বন্দুক নামিয়ে নেয়। একই, আপনারা এখানে কেন? আপনারা এখানে কেন তা কি তোকে বলতে হবে? এটা আগে বল, তোরা সবাই এখানে কেন? আমরা তো এখানে এসেছি একটা ছেলেকে ধরার জন্য। আর আমরা এসেছি ওনাকে বাঁচানোর জন্য। সেজন্য কারো যদি প্রাণে বাঁচার ইচ্ছে থাকে 3 মিনিট সময় দিলাম, এখান থেকে পালিয়ে চলে যেতে পারো, নয়তো 3 মিনিট শেষ হওয়া মাত্রই যাকে সামনে পাবো তাকে গুলি করব। এবং কি এমপি আর মন্ত্রী আপনারাও কি বাদ করবেন না? কথাটা শুনে ওরা একটু ভয় পায়। এদিকে এরা তো রুমের জানাল দিয়ে এগুলো দেখে কিছুটা ভয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না কি হচ্ছে বাইরে। 3 মিনিট অপেক্ষা করো, দেখার সব কিছু ঠিক হয়ে যাবে। ওদের সাথে আরও একটা বাহিনী এসেছে। আরে এই বাহিনী তো আমাদের বাঁচিয়েছিল। চিন্তা করো না, আজকেও আমাদের ওরা বাঁচাবে। কিন্তু কেন? তাহলে কি চাও ওরা আমাদের এভাবে বিপদে ফেলে চলে যাক? তা কেন চাইবো? তাহলে চুপ করে দেখে যাও কি হচ্ছে। 2 মিনিট কেটে যায়, কেউ ওখান থেকে যাচ্ছে না। সেজন্য কমান্ডোগুলো পুরো বন্দুক লোড করে তাক করে আছে, শুধু সময় হলেই অ্যাটাক করবে। এদিকে ওদের এরকম হিংস্রতা দেখে কিছু পুলিশ তো পালাতে থাকে, আবার কিছু বডিগার্ডও যেতে থাকে। ওই, তোরা কোথায় যাচ্ছিস? আমরা আর যাই হোক ওনাদের সাথে পারবো না, ওনাদের গুলি করলেও শরীরে লাগবে না, সেজন্য যুদ্ধ করব আর কি করে। এদিকে এমপি আর মন্ত্রী শুনে তো একটু ভয় পায়, সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায়। তবে বিপদ এখনও কাটেনি, সেজন্য ওরা নিচে আসে। স্যার, আমার মনে হয় আপনি এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আমি না হয় সেফ থাকলাম, কিন্তু ওনাদের তো এখন বিপদে রেখে গেলাম। তাহলে ওনাদেরও নিয়ে চলুন। ইরা, তুমি আর তোমার পরিবার যাবে কি আমার সাথে? আমার এই বাড়ি ছেড়ে চিন্তা করবেন না, এরকমই একটা বাড়িতে আমি আপনাদের নিয়ে রাখবো। আসলে এমপি আর মন্ত্রী এত সহজে ছেড়ে দিবে না আমাদের। ওরা অনেকভাবেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। কিন্তু আমরা যাব কোথায়? আমার বাসায় যাবেন। ওরা থাকতে থাকতে আপনারা নিজেদের ব্যাগ গুছিয়ে নিন। পরিস্থিতি যতদিন শান্ত না হচ্ছে ততদিন আমার বাসায় থাকবেন। আচ্ছা, তাই হোক। 1 ঘন্টা পর ওনাদের নিয়ে রওনা হয়। তারপর ওনাদের নিয়ে চলে আসে ওর বাসায়। এরা তো বাসার সিকিউরিটি দেখে অনেকটা অবাক হয়। তুমি এই বাসায় থাকো? বাসাটা কিন্তু সুন্দর লাগেনি তোমার? বাসা তো অনেক সুন্দর, বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর একটা বাসা তোমার আছে। কিন্তু এত সিকিউরিটি কেন বাসায়? এত সিকিউরিটি হলে আমরা বাইরে যাব কি করে? আমি তোমাদের ফিঙ্গার অ্যাড করে দিব, তাহলে সব জায়গায় যেতে পারবে। কিন্তু এত সিকিউরিটি তোমার দরকার হয় কেন? সেগুলো পরে একটা সময় বলবো। আপনাদের তো বলাই হয়নি যে 1 ঘন্টায় ইরার পরিবার নিজেদের ব্যাগ গুছিয়েছিল। সে সময় ইরার বাবা চলে এসেছে বাসায়। আপনাদের না বলে তো পরে বলবেন হঠাৎ করে ইরার বাবা এখানে আসলো কি করে, সেজন্য বলে দিলাম। এদিকে ওদের 3 জনের ফিঙ্গার অ্যাড হয়ে গেল। এই বাসায় কোনো কাজের লোক থাকে না, বুঝতেই তো পারছো তুমি। বুঝতে পেরেছি। দেখো, এই মেঝে
কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। এখানে মিশন আছে, মিশন চালু করলে বাসায় সব ধুলোবালি আপনা আপনি মেশিন দিয়ে বাইরে চলে যাবে। আর মেঝের জন্য? মেঝে ধুয়ে রাখার জন্য রয়েছে আলাদা মেশিন। সব কাজ দেখি মেশিন দিয়েই করে ফেলা হয়। শুধু রান্নাটা নিজ হাতে করতে হবে। আমি তো ভেবেছিলাম রান্না হয়তো তুমি মেশিন দিয়ে করাও। তা কি কি রান্না করব? ফ্রিজে সব রাখা আছে, তোমার যা যা ইচ্ছে হয় রান্না করো, আমি একটু বের হব। তুমি বের হলে আমরা একা একা। ভয় পাবেন না, এই বাসায় কেউ ঢুকতে পারবে না। যদিও কেউ এসে কলিং বেল দেয়, দরজা খোলার কোনো দরকার নেই, আমাকে সরাসরি কল দিবেন। কিন্তু তুমি যাবে কোথায়? 2 ঘন্টার একটা কাজ আছে, ওটা শেষ করেই আসতেছি। ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইরা আর ওর মা রান্না করতে থাকে। এদিকে বের হয়ে চলে আসে আশিক আর রবিনকে দেখার জন্য হসপিটালে আসে। ওখানে থাকা ওর লোকেরা আকাশকে দেখে অবাক হয়। এ কি তুই এখানে? এসেছি ওদের দেখার জন্য। তা কেমন আছে ওরা? ওরা তো ঠিক আছে এখন আগের থেকে, কিন্তু তুই এত সাহস পেলি কি করে এখানে আসার? আর শোন, ওরা কি কথা বলতে পারে? সেটা তো পারে। তাহলে আমার কিছু কথা আছে তোদের সাথে। তুই বললি আর আমি তোকে ভিতরে যেতে দিব, তা তুই ভাবলি কি করে? তাহলে তোরা সহ আয়, তোমাকে সামনে বলতেছি। ওরাও ভিতরে যায়। তারপর ওদের দুজনকে হুমকি দিয়ে চলে আসে ওখান থেকে। হুমকি শুনে ওরা তো অবাক হয়, সাথে ওদের লোকেরাও। তোর সাহস তো কম না। এক কথা বারবার বলিস না বুঝলি, নয়তো সাহস দেখানোর জন্য তোদেরই মারতে থাকবো এখানে। এই বলে ওর অফিসে চলে আসে। অফিসে এসে ওর স্যারকে সবটা জানাতে থাকে। উনি জানার পরে, কিন্তু আকাশ, কাজটা কি ঠিক হলো? ঠিক হয়েছে কি না জানি না, তবে আমাকে সাহায্য করার জন্য ওর পুরো পরিবার এখন ঝুঁকির মধ্যে আছে। সেজন্য আমাদের সাহায্য করাটা আমার তো কর্তব্যের মধ্যে থাকে। আচ্ছা শোনো, তোমার জন্য আরেকটা মিশন আছে। কবে যেতে হবে আর ডিটেলস আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, রাতেই পাঠিয়ে দিব। চলি স্যার। চলে আসে বাসায়। ওখানে ইরা তো আকাশকে দেখে অনেক খুশি হয়। রাতে ওনারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে পরে ইরার বাবা মাকে রুম দেখিয়ে দেয়। ইরাকেও আলাদা রুম দেখিয়ে দেয়। ইরা বাবা মা তো চলে যায় ঘুমানোর জন্য। এইদিকে ইরা, আচ্ছা আমি তোমার সাথেই ঘুমাই। আমার সাথে কেন? আলাদা ঘুমাতে ভালো লাগে না। এখনো কিন্তু বিয়ে হয়নি আমাদের। বিয়ে তো করবই। যখন বিয়ে হবে তখন একসাথে ঘুমাবো, এখন তুমি আলাদাই ঘুমাও। প্লিজ ঘুমাই, কথা দিচ্ছি তোমাকে মোটেও ডিস্টার্ব করব না। সত্যি বলছো তো? সত্যি। আচ্ছা চলো। ইরাকে নিয়ে রুমে আসে। রুম দেখে একটু বেশি খুশি হয়, কেননা রুমটা বড় আর সাজানো ছিল অনেকটা। রাতে ইরা তো ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিশনের ডিটেলস পড়তে থাকে। রাতে ইরার ঘুম ভেঙে দেখে আকাশ কি যেন পড়তেছে। সেই জন্য ওর কোলে মাথা রেখে দেখতে থাকে, কিন্তু লেখাগুলো ইরা ঠিক বুঝতে পারছে না, কেননা কোডিং ভাষায় লেখা কথাগুলো। আচমকা ইরাকে এরকম শুয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে যায়। তুমি ঘুমাওনি? ঘুম আসছে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। ইরা তো ঘুমিয়ে যায়। আকাশও হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে যায়। ঠিকভাবে ঘুমাতে হলে ইরার ঘুম ভেঙে যাবে, সেজন্য ও ভাবেই ঘুমায়। ঘুম থেকে ইরা উঠে যায়। সকালবেলায় নিচে নেমে নাস্তা বানাতে থাকে। এদিকে আকাশ বের হয়ে যাবে। ইরা নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দেয়। তুমি ফিরবে কখন? এই তো 4-5 দিন পরে। তবে তুমি এই 4-5 দিন আমার সাথে যোগাযোগ করতে পারবে না। যদি তোমার কিছু লাগে আমি এসে কিনে দেব। কিন্তু তুমি যাবে কোথায় এই 4-5 দিনের জন্য? কিছু কাজ আছে আমার, ওই কাজগুলো করেই আমি ফিরে আসব। আচ্ছা তুমি যখন ফিরে আসবে তখন যদি আমার বিয়ে করি তাহলে কি তোমার কোনো অসুবিধে হবে? তুমি যা বলবে তাই হবে। আচ্ছা সাবধানে আসিও। এদিকে ওই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ক্যাম্পে। ওখানে সে যা যা লাগে সব কিছু হেলিকপ্টারে নিতে থাকে। সবটা নেওয়া কি হয়েছে? জি স্যার, যা যা বলেছেন সবই নিলাম। তাহলে সবাই এবার উঠে পড়ো। ওকে স্যার, তাই হবে।
ওরা উঠে পড়ে হেলিকপ্টারে, চলে আসে একটা নির্জন জায়গায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। স্যার এখন কি করব? এখন আপাতত আমরা এই পাহাড়ের ওপর থেকে চারদিকে নজর রাখবো। এখন তো সন্ধ্যা, সেজন্য আরেকটু অপেক্ষা করো। যদি পাহাড়ে কেউ লুকিয়ে থাকে তাহলে আগুন তো জ্বালাবে, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু স্যার আমরা যে এসেছি তা হয়তো ওরা জেনে গেছে হেলিকপ্টারের আওয়াজ শুনে। সমস্যা নেই, হেলিকপ্টারগুলো এখানে থাকুক, আমরা বাকিটা দেখতেছি। রাত 8টা বাজে, কোথাও কোনো আগুনের চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু রাত 9টা হঠাৎ একটা জায়গায় ওরা আগুন দেখতে পায়। সেজন্য ওকে স্যার। ওরা নিচে নামতে থাকে। যেখানে আগুন আছে ওই জায়গায় চলে আসে প্রায় কাছাকাছি সময়ের মধ্যেই। কিছুক্ষণ পরে স্যার লোকজন কীরকম আছে তা তো বুঝতে পারছি না। হলোগ্রাফি মেশিনটা দাও, ওটা সবাই পরে নাও, তাহলে মানুষের উপস্থিতি জানতে পারবে। ঠিক আছে। ওরা হলোগ্রাম চালু করে রাখে, এতে মানুষের উপস্থিতি ওরা সঠিকভাবে রাতের মধ্যে বুঝতে পারে। কিছুক্ষণ পরে এখানে তো প্রায় 10 জন মানুষ আছে, এখানে তো আরও লোক থাকার কথা, কিন্তু তাহলে বাকি লোকগুলো কোথায়? অপেক্ষা করো, হয়তো ওরা মাটির নিচে আছে। মাটির নিচে কিভাবে? এখানে তো কোনো রুমও নেই, হয়তো ওরা মাটির নিচে, সেই জন্য দরজা পেলেই বাকিদেরও পেয়ে যাব। কিন্তু এরা কি কোনোভাবে বলবে? বলবে মানে? অবশ্যই বলবে। একটু পরে ওরা অ্যাটাক শুরু করে দেয়। মোটামুটি 5 জনকে মেরে ফেলে আর বাকি 5 জনকে বাঁচিয়ে রাখে। দেখ, তোদের বাঁচতে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তোদের মূল আস্তানা আর লোকজন কোথায় আছে তা বল। যদি বলে দেই তাহলে আমাদের ছেড়ে দিবেন তো? ছেড়ে দিব, তাড়াতাড়ি বলে দে, সময় নেই হাতে। ওই যে একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছেন, ওটা তো পুরোই খালি, ভিতরে তো কেউ নেই। ওখানে মাটির নিচে একটা রুম আছে, ওই রুমে আমাদের 30 জন লোক আছে। আমরা বাহিরে এত লোকজন, অথচ ওরা বের কেন হলো না? ভিতরে কোনো শব্দ পৌঁছায় না, সেজন্য কেউ বের হতে পারেনি। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দে। দিচ্ছি খুলে। দরজা খুলে দিলে ওরা ভিতরে চলে আসে। এরপর ভিতরে থাকা লোকেদের মারতে থাকে। ওদের গুলি করে না, ছুরি দিয়ে মারতে হবে। চুরি দিয়ে কেন? যেন একটু বেশি ব্যথা পায়। ঠিক আছে স্যার। এরপর শুরু হয় ওদের ছুরি আর কাটাকাটি। ওদের এমন হাল করছে, ওরা নিজেরাই এক একজনকে দেখে ভয়ে কেঁপে উঠছে। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিব, তবে একটা শর্তে। কি শর্ত বলুন? তোদের মেন লিডার কে, তার নামটা শুধু বলে দে আমাকে, তাহলেই হবে। উনার নাম বলে দিলে উনি আমাদের মেরে ফেলবে। যদি নাম না বলিস তাহলে তো আমি তোদের মেরে ফেলবো। বলছি নাম। ওরা নাম বলার সাথে সাথেই ওদের শরীর থেকে মাথা কেটে ফেলা হয়। এতে বাকি অফিসারও অবাক হয়, কেননা যে হাতে হাতিয়ার ছাড়া অন্য কিছু ধরেনি সে হাতে আজকে চুরি। কি দেখেছো তোমরা? এরকম তো কখনো আপনাকে দেখিনি। সব সময় হাতিয়ার চালাতে ভালো লাগে না, কখনো কখনো অন্য কিছুও ট্রাই করা লাগে। এবার ওদের নিয়ে চলো। এত তাড়াতাড়ি মিশন শেষ হয়ে গেল? ওদের এত তাড়াতাড়ি যে পেয়ে যাব তা তো ভাবিনি আমরা। আচ্ছা, কাজ তো শেষ, এখন চলো আমরা ফিরে যাই। ওরা বাকিদের নিয়ে চলে আসে। এইদিকে একদিন পর আকাশ বাসে ফিরে, তখন ওকে দেখে ইরা তো জড়িয়ে ধরে, কেননা 3 দিন ধরে আকাশকে দেখেনি, তার উপর মোবাইলও অফ ছিল, সেজন্য চিন্তায় এরকম হবেই। এতগুলো দিন কই ছিলে তুমি? আমার যে অনেক টেনশন হচ্ছিল। আরে তুমি কাঁদছো কেন? আমি একদম ঠিক আছি। তাছাড়া কেঁদে তো চোখের নিচে পুরো কালি বানিয়ে রেখেছো, দেখতে তো সাতচন্নির মতো লাগতেছে তোমাকে। সাতচুন্নি হই না পেতনি হই, সে তোমার ঘাড়ের ওপরে এসেই বসবো। আমার ঘাড়টা মটকে দিও না। মাথাটা পুরো চিবিয়ে খাবো। একবার বিয়েটা হতে দাও, কালকেই আমরা বিয়ে করব। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? সেই জন্যই তো তুমি তৈরি হয়ে থাকবে। কাল সবাই মিলে আমরা কাজী অফিসে যাব। ঠিক আছে, যাব। পরদিন সবাই মিলে কাজী অফিসে আছে, ওখানে সেই দুজনকে বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়িয়ে চলে আসে বাসায়। এরপর রান্না করা হয়। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে যায়। ইরা তো আলাদা রুমে যেতে থাকে। তখনই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমি যে রুমে ঘুমাতাম সেই রুমেই যাচ্ছি।
আমাদের যে বিয়ে হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? তাছাড়া এখন থেকে আমরা একই রুমে ঘুমাবো। সত্যি ভুলে গিয়েছিলাম। এরপর ওরা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তবে রিয়া কিন্তু বিয়েতে ছিল। পরে নয়তো বলবেন বিয়ে করেছে অথচ বান্ধবীকে একবারও জানায়নি। রাতে কি হয়েছে তা না আপনারা জানাই ভালো। সকালবেলা ওরা গোসল করে আকাশ নাস্তা করে বের হয়ে অফিসে আসে। আকাশ কিছু জানতে পেরেছো কি? জি স্যার, এদের পিছনে কাদের হাত আছে সবটা জানতে পেরেছি। তাহলে ওদের অ্যারেস্ট কেন করছো না? কিন্তু ওদের অ্যারেস্ট করলেও ওরা সহজে বের হয়ে যেতে পারবে। তাহলে তোমার মতে কি করা যায়? আমরা সব সময় যা করি তাই করব। কি বলো? সেটা যদি জানাজানি হয়ে যায়? এতগুলো অপরাধীকে মেরেছি, আজ পর্যন্ত কোনো নিউজে কি প্রকাশ পেয়েছে? তাহলে তুমি ওদের ঠিক ধরেছেন। তাহলে তুমি তোমার মতন করে যাও, আমিও এই নিয়ে কিছু বলবো না। আচ্ছা চলি তাহলে। ঠিক আছে, তবে একটু সাবধানে থাকিও। সাবধানে কেন স্যার? এমপি আর মন্ত্রীর লোকেরা তোমাকে খুঁজছে। ওদের তো আমি এমনিতেই বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, যা করা সাবধানে করিও। আচ্ছা, যে কথাটা বলার জন্য এসেছি। কি কথা? 7 দিন আমি অফিসে আসবো না। আচ্ছা, সমস্যা নেই। এ বলে বাসায় ফিরে আসে। এসে ইরাকে বলে ও যে 7 দিন আর কোথাও যাবে না। ইরা তো অনেক খুশি হয় আকাশের কথাই। এভাবে 7 দিনটা দুষ্টামি আর হাসি খুশিতেই ওদের দিনগুলো কেটে যায়। এরপরে আকাশ, আমরা আর কতদিন থাকবো এখানে? আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? আমাদের তো এবার নিজের বাসায় ফিরতে হবে। আর কিছুদিন থাকেন, আমি পরিচিত আগে ঠিক করি। এমপি আর মন্ত্রী আমাদের খুঁজতেছে। তা আপনি জানেন কি করে? আমার বান্ধবী বলল। আর কয়েকটা দিন অপেক্ষা করুন। অন্যদিকে রবিন আর আশিক এবার সুস্থ হয়ে যায়। তারপর ওদের বাবার কাছে যায়। ওখানে এমপি আর মন্ত্রী আর আশিক আর রবিন ওনারা ছিল। আচ্ছা, ওদের কোনো খোঁজও পাচ্ছি না। ওদের ধরার জন্য ওই দিন গিয়েছিলাম, কিন্তু এরপর থেকে ওরা কোথায় যেন উধাও হয়ে গেছে, তা তো বুঝতেই পারিনি। কি বলো আব্বু, তোমরা এখনো ওই ছেলেকে খুঁজে পাওনি? খুঁজে তো পেয়েছি, কিন্তু ওদের নিয়ে চলে যায় অন্য কেউ। এবার তো আমরা এসে গেছি, ওদের কেউ বাঁচাতে পারবে না। তুই তো জানিস আমি ইরাকে পছন্দ করি, সেই জন্য ইরাকে আমার জন্য রেখে দিয়েছি। তাহলে রিয়া আমার? ডিল ফাইনাল, কিন্তু ওই আকাশকে কি কি করা যায়? ওকে তো মেরেই ফেলবো, কিন্তু ইরার বাসায় আগে যেতে হবে। কিন্তু ইরা তো বাসায় নেই। কোথায় ইরা? আকাশ ওর সাথে করে এদের দিয়ে গেছে, এর বাইরে কোনো কিছু জানি না আমরা। চিন্তা করো না, এবার আমরা দুজন মিলে ওকে খুঁজে বের করব। আচ্ছা, তোরা এসেছিস, আগে খেয়ে দিয়ে শক্তি বাড়িয়ে নি, তারপর আমরা ভেবে দেখব। ঠিক আছে। এইদিকে আকাশ তো বাসায়, সেজন্য এরা অনেক বিরক্ত হয়ে যায়। এই, তুমি বাসার বাইরে যাও তো। আমি কেন বাইরে যাব? 10 দিন ধরে তুমি যে আমার উপরে এত অত্যাচার করতেছো, আমি কি এত অত্যাচার সহ্য করতে পারি বলো? অত্যাচার কখন করলাম? এই 10 দিনে কি তোমার চোখে পড়েনি একবারও? কই না তো। তাহলে শোনো। এরপর এরা কানে কানে কিছু একটা বলে, যা পরের পর্বে জানতে পারবেন। এরা কানে কি যেন বলে, তা শুনে আকাশ তো হাসতেছে আর এরা লজ্জা পাচ্ছে। আচ্ছা, লজ্জা আর পেতে হবে না। আচ্ছা শোনো, আমি ভার্সিটিতে যাব কি? হঠাৎ ভার্সিটিতে কেন? সামনে পরীক্ষা, সেই জন্যই যেতে হবে। কিন্তু তুমি একা যাবে নাকি? রিয়াকে সাথে করে যাব। আচ্ছা, সাবধানে থাকিও, মোবাইল তোমার সাথেই রাখবে। সেটা না হয় রাখলাম। আচ্ছা শোনো। কি কথা? যদি তোমার সাথে না থাকে তাহলে কি করব আমি? কিভাবে খুঁজবো তোমাকে? আরে কোনো কিচ্ছু হবে না, চিন্তা করো না। আচ্ছা, আমি একটা ট্রেকার তোমার শরীরে লাগিয়ে দেব, তাহলে কোনো অসুবিধা হলে আমি জানতে পারবো। কিন্তু লুকাবে কিভাবে? আকাশ ইরার কানে কানে কিছু কথা বলে, তা শুনে ইরা তো আবারও লজ্জা পায়। তুমি কি কখনো ভালো হবে না? তোমার বেলায় তো কখনোই না। আচ্ছা তুমি লাগিয়ে দাও এটা। আকাশ ট্রেকার লাগিয়ে দেয়। তারপর ইরা আর রিয়া চলে যায় ভার্সিটিতে। এদিকে রবিন আর আশিক ওরা দুজনে ইরা আর রিয়াকে উঠিয়ে নিতে আসে। এদিকে আকাশ ভার্সিটিতে আসে ইরার ফোন বন্ধ হওয়াতে। ওখানে সে সিসিটিভিতে জানতে পারে ওদের উঠিয়ে নেওয়া হয়েছে। সেজন্য ট্র্যাক করে ইরার লোকেশন বের করে।
তাই ওই লোকেশনে আসতে বলে। সে লোকেশনে এইদিকে। কত শান্তি, ওদের নিয়ে আসতে পেরেছিস। তা বাসর কি এখনই শুরু করবে? আগে রাত হোক, রাতে ছাড়া তো মজা হবে না। ঠিক আছে। এদিকে মন্ত্রী আর এমপি ওনারা এসেছে, সাথে ওদের লোকজনও। কাজটা কি তোরা ঠিক করেছিস? ওদের এনেছি, ওদের হয় বিয়ে করব নয়তো ফুর্তি করব। আচ্ছা, ওই আকাশকে তো ডাকতে হবে। আগে এদের নিয়ে ফুর্তি করে নি, তারপর এর সাথে হিসাব নিকেশ করব। তোদের যা ইচ্ছে হয় কর। প্লিজ আমাদের ছেড়ে দিন। আমরা তো কোনো দোষ করিনি। সেটা তোদের ভাবতে হবে না। তোদের যে কাজ এনেছি সে কাজটা আগে করি, তারপর বাকিটা দেখব। প্লিজ আমাদের ছেড়ে দিন। ছাড়ার জন্য তো আনিনি তোদের। এদিকে পুরো জায়গাটা আকাশ চারিদিক দিয়ে লোক দিয়ে ভরিয়ে রাখে। সে সময় ওর স্যার কল দেয়। আজকেই কিন্তু শেষ দিন। তুমি কি সবাইকে মেরে ফেলবে? ঠিক ধরেছেন। ওরা তো এমপি আর মন্ত্রী। ওরাই তো লোকজনকে অপহরণ করে, ওদের শরীরের অঙ্গ বিক্রি করে দিত। সেজন্য ওদের এখানেই মেরে ফেলবো। কিন্তু জানাজানি হলে তো? কেউ কিছু জানবে না। রাখি স্যার। এদিকে সবাইকে অ্যাটাক করার জন্য বলে। ওরা এক এক করে গুলি করতে থাকে। এতে ভিতরে থাকা বাকিরা তো অবাক হয়, কেননা হঠাৎ করে গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায়। বাইরে কি হচ্ছে তাড়াতাড়ি করে দেখে আয় তোরা। লোকজন বাহিরে আসে। যাওয়ার আগেই যারাই আসে তারাই মারা যায়। এতে ভিতরে থাকা কেউ বুঝতে পারছে না। এদিকে ভিতরে আসে ওরা, এসে মন্ত্রী এমপি ছেলেরা ছাড়া বাকিদের মেরে ফেলে। এইদিকে আকাশের এমন রূপ দেখে তো ওরা অবাকই হয়, সাথে ইরা নিজেও অবাক হয়। তুমি এরকম পোশাকে কেন? তোমার থেকে অনেক কিছুই লুকিয়েছি আমি, আজকে সব কিছু জানতে পারবে। তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। তুই কিন্তু ভালো করছিস না, আমার লোকদের মেরেছিস তুই। তোর কি হাল করব তুই নিজেও বুঝতে পারবি না। তোদের বাবা ছেলেকে এখানেই মেরে ফেলে দিব। তুই কি ভুলে গেছিস আমরা কে, কি করতে পারি? তোরা কি করতে পারিস তা জেনে আমার কোনো কাজ নেই। আমি কি করতে পারি সেটাই এখন তোদের জানানো দরকার। কি করবি তুই? তোদের 4 জনকে এখানেই মেরে ফেলবো, কেউ কোনো কিছু জানতেও পারবে না। আমাদের পরিচয় জানার পরেও তুই এত সাহস পেলি কি করে? তোর যে কি হাল করব আমি তা তুই নিজেও জানতে পারবি না। আগে বেছে তো দেখা। এরা তোমাকে এই মন্ত্রীর লোকেরাই কিডন্যাপ করেছিল যেন তোমাদের অঙ্গ বিক্রি করে দিতে পারে। তুই কি করে জানলি এত কিছু? সব প্রমাণ আছে আমার কাছে। যদি কোর্টে দেই তোকে 10 বছরের জেল তো দিবে না, সেজন্য আর কোর্টে দেয়নি। তোকে সরাসরি মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না। প্লিজ আমাদের ছেড়ে দে। তোদের ক্ষমা করার মুডে নেই এখন। ইরা, তুমি আর রিয়া বাইরে গাড়িতে এসে বসো। হাড়িতে কেন? ওদের সাথে যা যা হবে তা তোমরা দেখলে সহ্য করতে পারবে না। ইরা আর রিয়ার সাথে 4 জন কমান্ডো পাঠিয়ে দেয় গাড়ির কাছে। বাকি কমান্ডোগুলো ওখানে ছিল। এরপর মন্ত্রী এমপি আশিক আর রবিন ওদের 4 জনকে নিয়ে মারতে থাকে। তখনই ওদের দেখে কিছুটা মায়া হয়। ওদের মারবো না, তবে ওদের এমন কষ্ট দিব যা ওরা কল্পনাও করতে পারবে না। কি করবো ওনাদের? ওদের নিয়ে আমাদের গোপন জেলে আটকে রাখবে। ওদের খোঁজ যেন কেউ না পায়। 4 জনকে একই রুমে রাখবে, তাহলে নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাতে পারবে। জি স্যার, যা বলবেন আপনি। কিছুক্ষণ পর ওদের নিয়ে অফিসার চলে যায়। এইদিকে ইরা আর রিয়া তো বুঝতে পারছে না এতগুলো কমান্ডো আকাশের কথা কেন মানছে। সেই জন্য। আকাশ, তুমি কে? কি তোমার পরিচয় বলো আকাশ। আসলে তোমাকে কিভাবে যে বলি। যা বলার মুখ দিয়ে বলো। আমি যদি ভুল না করি ওই দিন তুমি আমাকে বাঁচানোর জন্যই ওই সমুদ্রের ধারে এসেছিলে, তাই না? ঠিক আছে, এবার তো তোমার পরিচয় বলো। আমি একজন কমান্ডো অফিসারের হেড। সত্যি বলছো তো? সত্যি বলছি। আমি তোমাকে বাঁচানোর জন্যই ওখানে এসেছি, আর আমি কোনো সাধারণ কমান্ডো না। তাহলে কি রকম কমান্ডো শুনি? অনেক ভয়ঙ্করের থেকেও অনেক ভয়ঙ্কর কমান্ডো। সত্যি তুমি অনেক ভয়ানক, অনেক। এই বলে আকাশকে জড়িয়ে ধরে। ওখানেই শেষ হয় একজন কমান্ডো কাহিনী। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।